হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে WBCS এর প্রিপারেশনের একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। WBCS এর প্রিপারেশনের জন্য অপশনাল নিয়ে তোমরা অনেকেই কনফিউশনে থাকো। অপশনাল সাবজেক্ট কিভাবে চুজ করবে, কোন অপশনাল চুজ করলে তোমরা ভালো স্কোর করতে পারবে, অপশনাল চুজের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে, সেই নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা পুরো দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো দেরি না করে চলো স্টার্ট করি। দেখো, শুরুতে আমরা দেখে নিই আগে WBCS এর যে মেইনসে তোমাদের কোন কোন সাবজেক্টে কত কত মার্কস থাকে। দেখো, ডেসক্রিপটিভ পেপার বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এতে রয়েছে 200 মার্কস, ইংলিশে রয়েছে 200। এখানে কিন্তু তোমাকে লেখা ভালো করে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখো, জেনারেল স্টাডিজ, Indian history with special emphasis on national movement, geography of India and special reference to West Bengal। মানে হিস্ট্রি আর জিওগ্রাফি এই দুটো সাবজেক্ট মিলে তোমার কিন্তু 200 মার্কসের কোশ্চেন থাকবে। নেক্সট, সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি, অ্যাডভান্সমেন্ট, এনরোলমেন্ট, জেনারেল নলেজ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, সায়েন্স, এইগুলো থেকে তোমার কিন্তু থাকবে 200 মার্কস। নেক্সট দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, মানে 100 পলিটি 100 ইকোনমি, পলিটি এবং ইকোনমি থেকে থাকবে 200 মার্কস। তার মানে তোমাদেরকে এই সাবজেক্টগুলো তৈরি করতে গেলে তোমাকে 100 মার্কসের জন্য কি তৈরি করতে হচ্ছে? হিস্ট্রি। 100 মার্কসের জন্য কি তৈরি করতে হচ্ছে? জিওগ্রাফি। আচ্ছা, সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোর জন্য 200 মার্কস। কনস্টিটিউশন মানে পলিটির জন্য তৈরি করতে হচ্ছে 100 মার্কস, ইকোনমিক্সের জন্য করতে হচ্ছে 100 মার্কসের প্রিপারেশন। অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং এর জন্য থাকছে 200 মার্কস। এইবারে চলে আসছি অপশনালে। দেখো, অপশনালে দুটো পেপার 1, পেপার 2। পেপার 1 এ কিছুটা সিলেবাস, পেপার 2 তে কিছুটা সিলেবাস। এবারে পেপার 1 এর যে সিলেবাসটা, পেপার 1 এর সিলেবাসের জন্যই কিন্তু তোমাকে 200 মার্কসের প্রিপারেশন করতে হবে। ভালো করে বোঝো, হিস্ট্রি হলো একটা সাবজেক্ট যেখানে হিস্ট্রির জন্য তোমাকে 100 মার্কসের প্রিপারেশন করতে হচ্ছে, কোনো লেখা প্র্যাকটিস করতে হচ্ছে না, শুধু MCQ মনে রাখলেই হচ্ছে। কিন্তু অপশনালের ক্ষেত্রে শুধুমাত্র পেপার 1 যদি আমি ধরি, শুধুমাত্র পেপার 1 এর জন্য কিন্তু তোমাকে 200 মার্কসের প্রিপারেশন করতে হবে। মানে হাফ সিলেবাসের উপর তোমাকে কিন্তু 200 মার্কসের প্রিপারেশন করতে হবে। এবং এই যে হাফ সিলেবাসের উপর তুমি প্রিপারেশন করবে, এতে কিন্তু তোমাকে প্রচুর কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে। এটা হলো একদম ফ্যাক্ট। নেক্সট, অপশনাল পেপার 2, সেম পেপার 2 মানে হাফ সিলেবাসের ওপর কিন্তু 200 মার্কসের তোমার রয়েছে। এমন না যে অপশনাল পেপার 1 এর জন্য 100 নম্বরের জন্য তৈরি করব, পেপার 2 এর জন্য 100, দুটোতেই কিন্তু 200 করে টোটাল 400 মার্কসের কিন্তু প্রিপারেশন একটা রয়েছে। তো টোটাল এক্সাম কততে? দেখো 1600তে। এবারে দেখো, এই 1600-র মধ্যে 400 নম্বরই কিন্তু তোমার অপশনাল, 400 মার্কস কিন্তু তোমার চলে আসছে অপশনাল থেকে। তাহলে এই অপশনালে 400 যে মার্কস রয়েছে, তুমি যদি এখানে 400 এর মধ্যে 280 প্লাস স্কোর করতে পারো, সেটা নিঃসন্দেহে খুব ভালো মার্কস। 300 প্লাস হলে তো কোনো কথাই নেই। 280 প্লাস টু 300 প্লাস কিন্তু তোমাকে এখানে টার্গেট রাখতে হবে। যদি একটা ভালো পজিশন, গ্রুপ A, গ্রুপ B এরকম একটা পজিশনে যদি তুমি জব পেতে চাও, তোমাকে কিন্তু অপশনালে এতটাই কিন্তু টার্গেট রাখতে হবে। প্লাস এগুলো তো রয়েছেই, ঠিক আছে? আচ্ছা, এবার অপশনাল পড়তে গেলে তোমাদেরকে কি কি পয়েন্টগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো। দেখো, যে তুমি কিরকম অপশনাল চাও, সেটা তোমার ভালো লাগার সাবজেক্ট না স্কোরিং সাবজেক্ট, বেস্ট স্ট্র্যাটেজিটা কি অপশনাল প্রিপারেশনের জন্য, নাম্বার ডিভিশনটা কিভাবে ডিপেন্ড করে একটা অপশনালের স্কোর তুলতে গেলে, রাইটিং স্ট্র্যাটেজিটা তোমাদের কি হওয়া উচিত, এবং টাইম ম্যানেজমেন্টটা তোমরা কিভাবে করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথম দেখো হলো, তুমি কিরকম অপশনালটা চাও। হতে পারে সেটা তোমার ভালো লাগার সাবজেক্ট প্লাস স্কোরিং সাবজেক্ট, হতে পারে সেই সাবজেক্টে তোমার ভালো লাগে না কিন্তু স্কোরিং, হতে পারে সেই সাবজেক্টে তোমার মোটামুটি ভালো লাগে কিন্তু স্কোরিং, মানে তোমার একটা ভালো লাগা আছে ওটার জন্য, কিন্তু তুমি ওটা তোমার সাবজেক্টে পড়োনি, কিন্তু তোমাকে স্কোর করার জন্য ওটা পড়তে হচ্ছে। এরকম 3-4টে অপশন কিন্তু তোমার কাছে রয়েছে। কোন অপশনটা বেশি গুরুত্বপূর্ণ? দেখো, তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে টার্গেট রাখতে হবে স্কোর, এবার তোমরা বলবে ম্যাম ম্যাথ, ফিজিক্স এগুলো তো স্কোরিং, তাহলে কি এগুলো নিতে হবে? না, অবশ্যই নয়। যারা ম্যাথের তারা ম্যাথ নেবে, যারা ফিজিক্স নেওয়ার তারা ফিজিক্স নেবে। অবশ্যই একটা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের ফিজিক্স এক্সামের ওপর পরীক্ষা দেওয়া সম্ভব না।
ম্যাথের উপর পরীক্ষা দেওয়া সম্ভব না। এবারে দেখো তোমার যে সাবজেক্টটা স্কোরিং মনে হচ্ছে, একটু রিসার্চ করতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট নিতে হবে, কোশ্চেন পেপারগুলো দেখতে হবে যে কিরকম স্কোর আসে, ঠিক আছে, এই সাবজেক্ট নিয়ে WBCS এ কেউ ক্র্যাক করেছে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু তোমাকে একটু স্টাডি করতে হবে। তো মেইন ব্যাপার ভালো লাগার থেকেও যেটা সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, ভালো স্কোর যেটাতে ওঠে। কারণ দেখো, আচ্ছা নাম্বার ডিভিশনে আসছে যখন, তখন আচ্ছা বেস্ট স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত অপশনালে। দেখো অপশনালে পেপার 1 আর পেপার 2 আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকেও আমি বলে থাকি, যখনই তোমরা অপশনালের প্রিপারেশন করছো, তুমি যতটা না পড়বে তার থেকে বেশি লিখবে, যতটা না পড়া তার থেকে বেশি লেখা। এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলে থাকি। তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি কোশ্চেন নাও, দেখে দেখে 4-5 বার লেখো, ওতেই তোমার পড়া হয়ে যাবে, ঠিক আছে। লেখাটা সব থেকে বেশি আগে দরকার, কারণ অপশনালের ক্ষেত্রে হয়, ধরো আমি আমার স্টুডেন্টদের দিয়ে যদি বলি, যারা আমার কথা শুনে তারা তো ভালো স্কোর করেছে, র্যাঙ্কও করেছে, কিন্তু যারা ধরো ঠিকঠাক কথাটা শোনেনি, তাদের কাছ থেকে আমি একটাই ফিডব্যাক পাই, ম্যাম আপনার কথাটা শুনলে খুব ভালো হতো, কোশ্চেন কমন পেয়েছি কিন্তু কমপ্লিট করে আসতে পারিনি, ঠিক আছে। তো এটা মানে কি, তোমরা লেখা প্র্যাকটিস করোনি। লেখা যারা প্র্যাকটিস করেছে তারা পায় না তেমন না, আমার এখান থেকেও পেয়েছে, গ্রুপ এ তে পেয়েছে, গ্রুপ বি তে পেয়েছে, তাহলে ওরা কি করে পেলো? নিশ্চয়ই ওরা সমস্তটা কভার করে এসেছে। কি করে কভার করলো? নিশ্চয়ই বাড়িতে লেখা প্র্যাকটিস করেছে, প্রচুর লেখা প্র্যাকটিস করেছে ওরা, আমি তো জানি প্রচুর লেখা প্র্যাকটিস করেছে। তো লেখাটা কিন্তু সবার আগে দরকার। তুমি যখনই অপশনাল চুজ করছো, তোমাকে মাথায় নিয়ে নিতে হবে যে না, আমাকে লিখতে হবে, পড়ি না পড়ি আমাকে লিখতে হবে, ডেলি 2-3টে কোশ্চেন আমাকে লিখতে হবে। এইভাবে কিন্তু তোমাকে একটা স্ট্র্যাটেজি সেট করে নিতে হবে। অপশনালে স্কোর করার একটাই মন্ত্র, সেটা হলো লেখা। যত লিখবে তত ভালো স্কোর করতে পারবে, কারণ যত তুমি লিখবে তুমি বুঝতে পারবে যে একটা কোশ্চেন লিখতে তোমার কতটা টাইম লাগছে, কতটা টাইম ম্যানেজমেন্ট তুমি করতে পারছো, কোথায় তোমাকে কোশ্চেনটা ছোট করতে হবে, কখন বড় করতে হবে, কখন ফ্লোচার্ট দিতে হবে, কখন ছবি দিতে হবে। এই জিনিসগুলো যত তুমি লিখবে তত তোমার কিন্তু এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল অপশনালের স্ট্র্যাটেজি একটাই, যতটা না পড়বে তার থেকে বেশি লিখবে। এবারে আসছি নাম্বার ডিভিশন, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ধরো তুমি এক্সামিনার, তুমি একটা স্টুডেন্টের খাতা দেখছো, ধরো সেই কোশ্চেনটাতে মার্কস রয়েছে 10, খুব ভালো লিখেছে, খুব সুন্দর ছবি দিয়েছে, হাতের লেখা খুব পরিষ্কার, ফাঁকা ফাঁকা করে লিখেছে, কোনো ভুল নেই, তুমি কত নাম্বার দেবে? নিশ্চয়ই 10-এ 10 দেবে না, 8 to 9 মার্কস দেবে, 8 থেকে 9 তুমি দিয়ে দেবে। এবার সেই কোশ্চেনটাতে যদি 40 মার্কস থাকে, আউট অফ 40 তুমি কি তাকে কখনো 38-39 দিতে পারবে? পারবে না। এবার ধরো এরকম ভাবে যে কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার ডিভিশনটা ধরো এরকম রয়েছে, 10 + 5 + 3 + 2, এখানে কত 20 মার্কস আছে, 20 মার্কস দিয়ে আমি বোঝাই। এটা একটা নাম্বার রয়েছে, এটা একটা কোশ্চেনের নাম্বার, আর এটা আরেকটা কোশ্চেনের নাম্বার 20। এবারে এই প্রশ্নটা যে লিখেছে সেও সম্পূর্ণ সঠিক লিখেছে, এই প্রশ্নটা যে লিখেছে সেও সম্পূর্ণ সঠিক লিখেছে, খুব ভালো করে কিন্তু বুঝবে, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্নে আউট অফ 10 তুমি তাকে কত মার্কস দিলে? তুমি তাকে দিলে ধরো এখানে 8। আউট অফ 5 তুমি তাকে দিলে 4.5, খুব ভালো লিখেছে। আউট অফ 3 তুমি তাকে দিলে 3, কারণ এখানে নাম্বার কাটার কোনো জায়গা নেই, ধরো 3টে বৈশিষ্ট্য লিখতে বলেছে, ঠিক আছে। আউট অফ 2 তুমি তাকে দিলে 2, তাহলে তার স্কোরটা কত হলো? ধরো এখানে তুমি 8.5, রাউন্ড ফিগারই করে দিলাম, 3 আর 2 5, 5 আর 5 10, আচ্ছা 14 আর এদিকে হলো 8, মিলে হয়ে যাচ্ছে হলো 22। হয়ে যাচ্ছে হলো 80, ঠিক আছে। তাহলে আউট অফ 20 সে কত পেল? 18 পেল। এবারে ধরো একটা কোশ্চেন যেটা 20 মার্কস রয়েছে, সে খুব ভালো লিখেছে, কারণ 20 মার্কসের কোশ্চেন লেন্থি কোশ্চেন হবে, তুমি কত দিলে? 20তে তাকে কত দেব? 15 কি 16। চট করে কিন্তু তোমার 18টা দিতে ইচ্ছা করবে না, সাইকোলজি এটা বলে। কেন? কারণ
মনে হতে পারে যে এরপরে খাতাটা হয়তো আরো ভালো হতে পারে, তখন তাকে আমি কত মার্কস দেবো? একেই যদি আমি 18 দিয়ে দিই, তাই না? তো সে হয়তো সব লিখেছে, সব ইনফরমেশন দিয়েছে, কিন্তু ওই যে 20 নাম্বারটা অনেক বেশি। এবার সেখানটা যদি 20 জায়গায় সেটা 40 মার্কসের একটা কোশ্চেন হয়, আউট অফ 40 তুমি তাকে কত মার্কস দিতে পারবে? এখানে ধরো ও একটা 20-তে 18 পেলো, এদিকে 20-তে একটা 18 পেলো, তাহলে আউট অফ 40 সে কত পাচ্ছে? 36। আউট অফ 40 সে কত পাচ্ছে? 36। কিন্তু যে একটা 40 মার্কসের কোশ্চেন লিখেছে, তুমি কি আউট অফ 40-তে তাকে 36 দিতে পারবে? চিন্তা করে দেখবে কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? নাম্বার ডিভিশনটাতে কিন্তু খুব খুব ম্যাটার করে। নাম্বার ডিভিশনটা একটা মানে ভাইটাল ব্যাপার। যে মানে তুমি যে অপশনালগুলো নেবে ভাবছো, ধরো 2-3টে অপশনাল তুমি সিলেক্ট করলে যে এর মধ্যে থেকে আমি নেব, একবারে একটা অপশনাল কখনো সিলেক্ট করবে না। তোমরা একটা কাজ করবে কি, হয়তো 5টা অপশনাল তুমি চুজ করলে বা 3টে অপশনাল চুজ করলে। এবার এই 3টে অপশনালের কোশ্চেন পেপারগুলো দেখো, দেখে সিলেবাসটা দেখো, কোশ্চেন পেপার দেখো, দেখে সেখান থেকে বাছাই করে একটা নাও। পুরোপুরি ভাবে একটা কিন্তু নিও না, একটা চুজ করো না, তখন কিন্তু কি হবে, 2 বছর তোমার হয়তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তোমার হয়তো মনে হবে না এবার আমি এই সাবজেক্টে শিফট করি, এরকম হয়েছে। হ্যাঁ, আমার এরকম স্টুডেন্ট রয়েছেও যে 2 বছর হয়তো তারা একটা অপশনাল নিয়ে পড়েছে, পড়ে কিছু হয়নি, তারপর আবার একটা অপশনাল ট্রাই করেছে, সেটাও হলো না, আলটিমেটলি তারপর একটা অপশনালে আসলো। এরকম যেন না হয়, সময় নষ্ট করা যাবে না, সময়টা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। আর WBCS দেখতে পাচ্ছ কিরকম একটা লেন্দি প্রসেস চলছে, সুতরাং 2 বছর মিস যাওয়া মানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা যেন কারণ না হয়। 3টে অপশনাল চুজ করো, সেখান থেকে তুমি বাছাই করে একটাকে চুজ করো, এটা কিন্তু অবশ্যই করবে। প্রত্যেককে আমি বলছি, প্রত্যেক যে সাবজেক্টই চুজ করো কোনো ব্যাপার না, কিন্তু কি 2-3টে সাবজেক্ট নাও আগে সিলেক্ট করে, তোমার ভালো লাগার বা তোমার মনে হচ্ছে সেগুলোর কোশ্চেন পেপার দেখো, সেগুলোর সিলেবাস দেখো, দেখে তোমার যেটা মনে হবে যে না এটাতে আমি পারবো, এটা আমার জন্য ঠিক, তাতে তোমার 2 দিন সময় লাগুক, তোমার সেই সাবজেক্টটা চুজ করার জন্য 2 দিন থেকে 1 সপ্তাহ সময় লাগুক, সেটাতে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা ভুল সাবজেক্ট চুজ করে তোমার যদি 2 বছর নষ্ট হয়, সেটা কিন্তু অনেক অনেক ক্ষতি করে দেবে তোমার জীবন থেকে। 2 বছর চলে যাওয়া মানে 4টে বছর চলে যাওয়া, কারণ পরের আবার এক্সাম আসবে, এক্সাম হয়ে সমস্ত প্রসেসিং হতে হতে কিন্তু আরো 2-3 বছর সময় লাগবে। তো 1 সপ্তাহ লাগুক, 15 দিন লাগুক, তুমি অপশনাল চুজ করো খুব ঠান্ডা মাথায়, তারপরে গিয়ে তুমি কিন্তু অপশনালটা সিলেক্ট করো, তারপরে তুমি পড়াটা শুরু করো। চুজ করতে সময় লাগুক, বাট সিলেক্ট করার পরে যেন এক্সপেরিমেন্ট করতে করতে সময়টা না যায়, এটা কিন্তু খুব মাথায় রাখবে। আর নাম্বার ডিভিশন যেটা বললাম, নাম্বার ডিভিশনটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা। নাম্বার ডিভিশনে যেন কোনো রকম কোনো মানে গাফিলতি না হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসছে রাইটিং স্ট্র্যাটেজি। রাইটিং আমি বললাম যতটা না পড়া তার থেকে বেশি লিখতে হবে। তো রাইটিংটা তোমরা কিভাবে করবে দেখো, রাইটিং করতে গেলে কিন্তু তোমাদের ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু কম করে 1 থেকে 1.5 ঘন্টা তোমাদের অপশনালের জন্য কিন্তু দিতে হবে। কারণ দেখো এখানে তোমাদের আমি দেখিয়েই দিলাম যে পেপার 1 এর জন্য তোমাকে 200 নাম্বার তৈরি করতে হবে, পেপার 2 এর জন্য 200 নাম্বার তৈরি করতে হবে, যেখানে হিস্ট্রির জন্য 100, জিওগ্রাফির জন্য 100, পলিটির জন্য 100, ইকোনমিক্সের জন্য 100, সেটা কিন্তু না। তোমাকে কিন্তু পেপার 1 এর জন্য 200 মার্কসের তৈরি করতে হবে, পেপার 2 এর জন্য 200 মার্কসের। সুতরাং লেখাটা কিন্তু খুব জরুরি এবং কম করে, ঠিক আছে, কম করে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা ডেইলি লেখাতে দেবে অপশনাল। এর সাথে ডেসক্রিপটিভ লেখা, সমস্ত কিছু সাবজেক্ট পড়া সব রয়েছে। সুতরাং এই যে রুটিনটা কিন্তু খুব মানে একদম পারফেক্ট হওয়া দরকার। তোমরা যদি উইকলি রুটিন তোমরা চাও, একটা ডেমো রুটিন আমি এর আগেও অনেক দিয়েছি, স্ট্র্যাটেজি ভিডিও রুটিন, তোমরা প্রিভিয়াস WBCS এর যে ভিডিও আছে সেগুলো সার্চ করলে দেখতে পাবে, সেখানেও অনেক রুটিন দেওয়া রয়েছে, সমস্ত সাবজেক্ট কম্বাইন করে একদম প্রত্যেকটা দিনের রুটিন 7 দিন হিসেব করে কিন্তু দেওয়া রয়েছে, সেই রুটিনটা চাইলে ফলো করতে পারো। এছাড়া যদি তোমরা বলো ম্যাম একটা রুটিন দিন, আমরা সেটা দেখে নিজেদের মতো করে একটা তৈরি করব বা সেটাই ফলো করব, তোমরা যদি আমাকে তোমরা চাও কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য একটা সুন্দর কম্প্যাক্ট একটা রুটিন কিন্তু সেট করে দেব। সেই রুটিন অনুযায়ী পড়লে কি সমস্ত সাবজেক্ট সমানভাবে কিন্তু তোমাদের পড়া হবে প্লাস লেখা হবে। আর এই যে বললাম টাইম ম্যানেজমেন্ট, অনেকটাই এখানে বলে দিলাম টাইম ম্যানেজমেন্টের জন্য একটা পার্টিকুলার রুটিন কিন্তু দরকার। তোমার মনে হলো আজকে আমি ইতিহাস পড়ছি, কালকে মনে হলো ভালো লাগছে না ভূগোল পড়ছি, এরকম করে কিন্তু হয় না। এটা WBCS এর এক্সাম, তুমি একজন অফিসার হতে চলেছো, তোমার কিন্তু একটা রুটিন, একটা ফোকাস, একটা টার্গেট, এটা কিন্তু সঠিক হওয়া দরকার। আমি যে রুটিন সেট করি সেটাতে কিন্তু উইকলি টার্গেট, ডেইলি টার্গেট থাকে, সেই টার্গেটগুলো একটা একটা করে অ্যাচিভ করতে হবে, নাহলে তুমি সেই জায়গাটায় কি করে পৌঁছাবে।
ঠিক আছে? তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই জিনিসগুলো হলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে চলে আসছে আমি একটু আমার সাবজেক্টের কথায়, যে ফিজিওলজি আর জুলজি এই ক্রাইটেরিয়াগুলোকে পূরণ করছে কিনা, যারা বায়োসায়েন্সের ওপরে অপশনাল নিতে চাইছো তারা নিতে পারবে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমি একটু আলোচনা করব। দেখো, ফিজিওলজি আর জুলজি কেন বললাম, কারণ A to Z পরীক্ষাতে WBCS অপশনাল ফিজিওলজির ক্লাসও যেমন চলছে, WBCS অপশনাল জুলজির ক্লাসও কিন্তু চলছে। এবারে দেখো, তোমরা, আমি বলছি বলে না, তোমরা নিজেরা একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি দেখো ফিজিওলজি এবং জুলজির, দেখবে প্রচুর প্রচুর কিন্তু নাম্বার ডিভিশন থাকে। 2 মার্কসের কোশ্চেন, 1 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন, যেখানে এক্সামিনার কোনো নাম্বার কাটতে পারবে না। 2 এ 2, 4 এ 4, 1 এ 1, এরকম করে কিন্তু ফুল মার্কস পাওয়া সম্ভব। আমি বলছি বলে না, নিজেরা একটু যাচাই করে দেখো, এই দুটো সাবজেক্টে কিন্তু এটা হয়। এবার তোমরা বলবে যে ম্যাম তাহলে কোনটাকে চুজ করা ভালো হবে। দেখো, যাদের জুলজি সাবজেক্ট ছিল তারা তো অবভিয়াসলি জুলজি নেয়। এবার কিন্তু যাদের ফিজিওলজি ভালো লাগে, ধরো জুলজি পড়েছে বোর্ডার, ফিজিওলজি পড়েছে, তাদের তো কোনো সমস্যাই নেই। কিন্তু আদার্স সাবজেক্টদের ক্ষেত্রে আমি বলছি, যদি কারো বায়োসায়েন্স ভালো লাগে, ফিজিওলজি কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই কিন্তু পড়ানো হয়, জুলজিটা শুধু ইংলিশে ক্লাস হয়। এবারে ধরো কারোর নিজের শরীর, ফিজিওলজিতে আসছি তারপরে জুলজিতে আসছি, নিজের শরীর সম্বন্ধে জানতে যদি কারো ইন্টারেস্ট থাকে, কারোর যদি ভালো লাগে নিজের শরীর সম্বন্ধে জানতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে চাইলে ফিজিওলজিটা নিতে পারে। নিজের শরীর সম্বন্ধে জানতে ইন্টারেস্ট থাকবে, তোমার ব্রেন সম্বন্ধে জানার ইন্টারেস্ট থাকতে হবে, তোমার বডির নার্ভ কিভাবে কাজ করছে সেটা জানার ইন্টারেস্ট থাকতে হবে, তোমার বডির কোন হরমোন কিভাবে কোনটার উপরে কাজ করছে এটা জানতে হবে, তোমার ব্লাডটা কিভাবে সার্কুলেট করছে, কোন ব্লাডের আর্টারি ভেইন এগুলো কিভাবে কাজ করছে এটা জানার ইন্টারেস্ট থাকতে হবে, তোমার ইউরিন কিভাবে ফর্ম হচ্ছে এটা জানার ইন্টারেস্ট থাকতে হবে, ডেইলি লাইফে তুমি যা করছো কেন করছো এটা জানার ইন্টারেস্ট কিন্তু তোমার থাকতে হবে। তবেই তুমি কিন্তু চাইলে ফিজিওলজিটা নিতে পারো। এর মানে এই নয় তোমাকে অনার্সে ফিজিওলজি পড়তেই হবে, ঠিক আছে? এমন অনেকে আছে যারা অন্য সাবজেক্ট নিয়ে পড়েছে, ম্যাথ নিয়ে, ফিজিক্স নিয়ে, কেমিস্ট্রি নিয়ে পড়েছে, কিন্তু 12-এ বায়োলজিটা খুব ভালো লাগতো, তারাও কিন্তু ফিজিওলজি অনার্স নিয়ে পড়ছে, ঠিক আছে? যারা ডক্টর আর কি তারাও রয়েছে ক্লাসে, যারা BDS করছে তারাও রয়েছে ক্লাসে, হ্যাঁ, ডাক্তারির চাকরিতে কর্মরত এমন স্টুডেন্টরাও কিন্তু A to Z পরীক্ষাতে কিন্তু ক্লাস করছে এবং তারা খুব সিরিয়াসলি সিনসিয়ারলি কিন্তু ক্লাস করে। তো এই গেল হলো ফিজিওলজি। জুলজির ক্ষেত্রেও সেম, জুলজির ক্ষেত্রেও পার্থক্য কি দুটোর আমি আসছি। জুলজির ক্ষেত্রেও সেম, এখানেও কিন্তু প্রচুর প্রচুর নাম্বার ডিভিশন রয়েছে। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন স্টাডি করলেই দেখতে পাবে, যারা জুলজি অনার্স পড়েছো বা জুলজি তোমরা পাসে পড়েছো, তোমরাও চাইলে কিন্তু জুলজিটাকে চুজ করতে পারো, ঠিক আছে? এবারে ফিজিওলজি আর জুলজির মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স শুধু একটা জায়গা, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। দুটোতেই নাম্বার ডিভিশন হয়, দুটোতেই স্কোর ওঠে, দুটোতেই ছবি দেওয়া যায়, দুটোতেই ফ্লোচার্ট দেওয়া যায়। ডিফারেন্স শুধু একটা জায়গায়, সেটা হলো সিলেবাস। সিলেবাস কি? দেখো, জুলজির সিলেবাস ফিজিওলজির তুলনায় একটু বেশি। ফিজিওলজির সিলেবাসটা হলো বায়োসায়েন্সের 3টে সাবজেক্টের মধ্যে সব থেকে কম সিলেবাস, আর জুলজির সিলেবাসটা হলো একটু বেশি সিলেবাস। এবার যাদের সেটা ভালো লাগে, জুলজি যাদের ভালো লাগে তারা অবভিয়াসলি জুলজি নিতে পারে, ওইটুকু বেশি তাদের কিচ্ছু মনে হবে না। তো এই জন্য এটাই হলো মেইন ডিফারেন্স, এছাড়া কোনো ডিফারেন্স নেই। দুটোই কিন্তু খুব খুব স্কোরিং। আমার স্টুডেন্টরা ফিজিওলজি নিয়ে অলরেডি গ্রুপ A এবং গ্রুপ B তে কিন্তু পেয়েছে। তো জুলজি নিয়েও যারা পড়ছে আমি চাইবো ওরাও খুব ভালো স্কোর করুক। আর তোমরা যদি কেউ WBCS অপশনাল ফিজিওলজি বা জুলজি ব্যাচে জয়েন হতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো আশা করি অপশনাল সম্বন্ধে আর কোনো প্রবলেম নেই, যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।